একে একে সব সত্য সামনে চলে আসতেছে, এমনভাবে সামনে আসতেছে যে তারা নিজের মুখে স্বীকার করা শুরু করতেছে, তারা অকপটে সকল কিছু স্বীকার করতেছে। মুখ কিন্তু খুলতে চাই না, মুখ কিন্তু খুলবো। মুখ যদি খুলি তাহলে কিন্তু লজ্জা পাইতে হবে। বাংলাদেশের মানুষকে বোকাচোদা বানায়েন না আপনারা, ওকে? কারণ আপনাদেরকেও কিন্তু একদিন আইনের কাঠগড়া দাঁড় করানো হবে এবং একদিন কিন্তু আইনের শাস্তি পেতে হবে। এক মাঠে কিন্তু শীত যায় না, বোকাচোদা বানায়েন না, মুখ কিন্তু ছুটায়েন না, প্রমাণ কিন্তু দিয়ে দিব। এনসিপির এমন কোনো উপজেলা সমন্বয়ক নাই যে গ্রেপ্তার হবে না, প্রত্যেকেই চাঁদাবাজি জড়িত। এবং আমি প্রমাণ দিয়েছিলাম যে কিভাবে এনসিপির প্রধান আক্তার সে চাঁদাবাজিতে জড়িত। নির্বাচনী প্রক্রিয়ায় নাটকীয়ভাবে আওয়ামী লীগ দৃশ্য পড়ে। ৮০ আসন টার্গেট, যে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশের রাজনীতি একটা শূন্যতা বিরাজ করছে বা করবে। আওয়ামী লীগ থাকা উচিত, বিরোধী দলের মতো শক্তিশালী দল হিসেবে সংসদই থাকতে পারে। যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলার পথে হাঁটে, ভারত কি সেই পথ অনুসরণ করতে পারে? ভারত কি আইনগতভাবে মোহাম্মদ ইউনূসকে আটক করতে পারে? বাংলাদেশের জন্য ঝুঁকি এখানেই। তাই বাংলাদেশকে এখন তিনটি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে। আবার একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, এই ভিডিও দেখে আসি, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। এমন কোনো উপজেলা সমন্বয়ক নাই যে গ্রেপ্তার হবে না, প্রত্যেকেই চাঁদাবাজি জড়িত। এবং আমি প্রমাণ দিয়েছিলাম যে কিভাবে এনসিপির প্রধান আক্তার সে চাঁদাবাজিতে জড়িত। ব্যাপক হুমকি ধামকি প্রেশার সত্ত্বেও এনসিপি নেত্রীকে 2 দিনের রিমান্ড দিয়েছে। ভালো করেছে না খারাপ করেছে সেটা বলবো না। তো এখানে যে হাইপ তোলার চেষ্টা করা হয়েছিল, সেই সাংবাদিক আলাদা একটা স্টেটমেন্ট দিয়েছে। কার স্টেটমেন্ট সঠিক কার স্টেটমেন্ট ভুল সেটাও আমি বলবো না। আমার প্রশ্ন হলো, এনসিপির কতজন আসলে এভাবে গ্রেপ্তার হবে, বা এনসিপির কারা কারা গ্রেপ্তার হবে? যদি একটা অভিযোগ এভাবেই আসে যে কোনো এক এনসিপি নেতা বা নেত্রী অথবা সমন্বয়ক অথবা বৈষম্য বিরোধী কোনো এক নাগরিকের কাছে হুমকি ধামকি দিয়ে অর্থ সংগ্রহ করেছে, এবং তার যদি কোনো প্রমাণ থাকে, যেমন একটা সিসিটিভি ফুটেজ অথবা বিকাশে টাকা নিয়েছে অথবা ব্যাংকে টাকা নিয়েছে, এই ডকুমেন্টগুলো যদি দেখাতে সক্ষম হয়, তাহলে একটা মামলা যদি ঠুকে দেয়, এখানে সেই মামলা থেকে বাঁচার ন্যূনতম সুযোগ নাই তাদের, যদি বাংলাদেশে আইনের শাসন থাকে। আমরা অপু বলেন, আর একটা ছেলের নাম ভুলে গেলাম, গুলশান চাঁদাবাজিতে যে ধরা খেলো, এখনো জামিন পায়নি, অথবা চট্টগ্রামে বিয়ের বাড়িতে চাঁদাবাজি, অথবা আপনার খুলনার মেলাকে নিয়ে চাঁদাবাজি, অথবা নড়াইলে প্রাণের চাল চুরি নিয়ে ঘটনা, মানে যত ঘটনা আছে, পুরা বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে একটা হাইপ তৈরি হয় সমন্বয়ক সমন্বয়ক সমন্বয়ক। এবং আমাদের আন্দোলনের সময়ও এতজন সমন্বয়ক ছিল না, আন্দোলনের পরে যতগুলো সমন্বয়ক বের হয়ে আসে সবাই সমন্বয়ক। এই সমন্বয়ক পদটা ধারণ করছিল কেন সেটা আমাদের আগে জানতে হবে। এই সমন্বয়ক পদ ধারণ করলে মানুষকে ভয় দেখানো সহজ হতো, মানুষকে আওয়ামী লীগের দোষী বানানো সহজ হতো, এবং মানুষকে ট্যাগিং করে তার কাছ থেকে চাঁদাবাজি করা সহজ হতো। আমি এনসিপির একটা প্রোগ্রামের কথা বলছি, সেই প্রোগ্রাম তাদের রাজনৈতিক দল ঘোষণার। বগুড়ার এক ব্যবসায়ী যে 7টা গাড়ি আপনার যার কাছ থেকে চাওয়া হয়েছিল এনসিপির পক্ষ থেকে, 7টা গাড়ি দিতে হবে এনসিপি প্রোগ্রামে আসার জন্য। তো 7টা গাড়ি মিলে ধরেন এক একটা বাসের যা আপ ডাউন ভাড়া তেল খরচ সব মিলে 50,000 টাকা করে যদি হয়, তাহলে 7টা তাকে 2.5 লক্ষ টাকা দিতে হবে। তো ওই ব্যবসায়ী 2টা বাস দিতে চায়। ওই ব্যবসায়ীকে সেই পুরনো একটা মামলা, গণ অভ্যুত্থানের মামলা, গণহত্যার মামলা, সবচেয়ে সহজ যে মামলায় ঢুকায় তাকে গ্রেপ্তার করানো হয়। তো এইভাবে বাংলাদেশে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে তারা প্রত্যেকে একটা করে মামলা দিতে পারে। এবং সত্যিকার অর্থে যদি আইনের শাসন থাকে, এনসিপির এমন কোনো জেলা সমন্বয়ক নাই সে গ্রেপ্তার হবে না, এনসিপির এমন কোনো উপজেলা সমন্বয়ক নাই যে গ্রেপ্তার হবে না, প্রত্যেকেই চাঁদাবাজিতে জড়িত। এবং আমি প্রমাণ দিয়েছিলাম যে কিভাবে এনসিপির প্রধান আক্তার সে চাঁদাবাজিতে জড়িত। আমরা হলো সেই শিরিন আপার কথা স্মরণ করি, তাকে কিভাবে পিপি বানানোর কথা বলে, এবং তাকে সুপারিশ না করে অন্য একজন সুপারিশ করেছে 50 লক্ষ টাকা নিয়ে। এরপরে যখন আসিফ নজরুল স্যারকে সহ আমরা সবাই ধরলাম যে শিরিন আপা একজন ক্ষতিগ্রস্ত মহিলা গণ অভ্যুত্থানে, তার সন্তান মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে, মাথায় কোপ দিয়ে মাথা ফাঁক করে দেওয়া হয়েছে, এই মহিলাকে ক্ষতিপূরণ দেওয়া উচিত, তাকে সম্মানিত করা উচিত। এবং দেখেন, তার নাম আক্তার কেটে দিয়ে যখন সে পিপি আসলে নির্বাচিত করেছে সরকার, তখন আক্তার হুমকি দিয়েছে যে 50 লাখ টাকা দিতে হবে, না দিলে পিপি দিয়ে এরকম দিতেও পারে, পিপি দিয়ে এরকম কাটতেও পারে। আজকে এইটাই একটা আলোচনার বিষয় যে হান্নান মাসুদের বাবাও নির্বাচন করছে, হান্নান মাসুদও নির্বাচন করছে। আচ্ছা বলেন তো, হান্নান মাসুদের বাবা এবং হান্নান মাসুদ দুইজনই নির্বাচন করছে কেন? এবং দুইজনই একই জোট থেকে নির্বাচন করছে, একই জোট থেকে। হ্যাঁ, সুপ্রিম পার্টি না কি যেন পার্টি আছে, সেখান থেকে মনে হয় সম্ভবত হান্নান ভাই বাবা আর হলো হান্নান, দুজনে নির্বাচন করছে। এইটা হলো ভোট কেন্দ্রে এজেন্ট বানানোর জন্য বাবাকেও প্রার্থী বানিয়ে দিয়ে এইভাবে একটা
মানে এটা একটা চালাকি আর কি আমরা দেখলাম আর কি, এবং সন্তানের আয় বাবার চেয়ে 18 গুণ বেশি, খুব ভালো প্রোগ্রেস করেছে। তো ওইটাই জিজ্ঞাসা করছিলাম যে সত্যিকার অর্থে বাংলাদেশে যদি আইনের শাসন থাকে এবং সেই আইন যদি কার্যকর হয়, তাহলে জুলাই গণ অভ্যুত্থান পরে আমাদের সম্মানিত মহান জুলাই, এই জুলাইয়ে আমরা পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম। সংস্কারের জন্য মাসের পর মাস আমরা বার্গেইন করেছি, এইদিকে সংস্কারের জন্য বার্গেইন চলেছে, আর বাহিরে সমন্বয়ক নামে চাঁদাবাজি করেছে। ব্যবসা বাণিজ্য, ছোট ছোট উদ্যোগ, স্টার্ট আপ, কেউ এদের হাত থেকে রেহাই পায়নি। তো সেটাই, যদি সত্যিকার অর্থে আইনের শাসন আসে, এরা একজনও এবং ধন্যবাদ জানাই আজকে মেয়েটাকে রিমান্ড নিয়েছে। রিমান্ডটা তার বয়স বিষয়ে একটা আসছে যে 17 বছর তার বয়স এবং 21 বছর বয়স দেখিয়ে রিমান্ড নিয়েছে। তো এই ধরনের 17 বছরের বয়সকে 21 বছরের বয়স রিমান্ড নেওয়া খুবই একটা নিন্দনীয় বিষয়। আমার সেই বিষয়ে আমি দেখলাম যে 17 বছরকে 21 বছর দেখিয়ে রিমান্ড নেওয়া হয়েছে। তো আমার প্রশ্ন হলো যে 17 বছর বয়সে রিমান্ড নেওয়া যাবে না, কিন্তু 17 বছর বয়সে তো মার দাঙ্গা হয়ে চাঁদাবাজি ঠিকই করা গেছে। হ্যাঁ, এখানে মানে হলো গিয়ে হানা দিয়ে সেখান থেকে টাকা নেওয়া, কি একটা উৎসব চলছে। এই উৎসবের একটা সমাপ্ত হবে একটা গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে, একটা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে। সত্যিকারের জনগণের প্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হবে, সেই নির্বাচিত হয়ে তারা জনগণকে রক্ষা করবে, তাদের একটা দায়বদ্ধতা থাকবে। 10 জন 15 জন মিলে মব সৃষ্টি করে খুব ভালো লাগছে। কতদিন দেখলাম যে দিনাজপুরে সম্ভবত দল বেঁধে মব সৃষ্টি করতে গেছে, একজনের বাসায় চাঁদা চাইছে, পরে এলাকাবাসী মিলে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দিছে। এইটা কেবল শুরু। সত্যিকার যদি ন্যায় বিচার হয়, সত্যিকার যদি আইনের শাসন হয়, যারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, মজা মস্তি করেছে, মাদক নিয়ে ফুর্তি করেছে, সবগুলো ভিডিও আসছে একের পর এক, সমন্বয়করা মাদক নিয়ে সুখ টান দিচ্ছে, এগুলো টাকা পয়সা কই থেকে পাইছে? গত কয়েকদিন আগে খুলনায় দেখলেন একজন এনসিপির নেতা শ্রমিক শক্তি, সে গুলিবিদ্ধ হয়েছে, এবং গুলিবিদ্ধ করেছে কে? তাদেরই আরেকটা সংগঠন যুব শক্তির নেত্রী, এবং সেই বাড়িতে কি মজা মস্তি চলতেছিল সেটা আপনারা জানেন। এই হলো জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে জুলাইকে মিস ইউজ করে। ভাই, একটা গণ অভ্যুত্থানে আমরা সবাই মিলে অংশ নিয়েছি, লড়াই করেছি দেশের জন্য। একটা দীর্ঘদিন আমরা ভোট দিতে পারিনি, সেই ভোটাধিকারের জন্য আমরা লড়াই করেছি। আমরা দেশকে একটা সুন্দর দেশ বানানোর জন্য লড়াই করেছি। সেই ভোটাধিকারের জন্য যে আমাদের ক্ষোভ, রাগ, জিদ, আমরা যে বঞ্চিত হয়েছি, এই গণ অভ্যুত্থানের পরে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে কিসের ভোট, কোনো ভোট লাগবে না, 10 বছর এরকম করে চলবে। 10 বছর ধরে গজব চালানোর জন্য পরিকল্পনা করা হয়েছিল। আজকে আমরা সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে বের হয়ে আসার সম্ভাবনা হয়েছে। এই মব বাজেরা যারা চাঁদাবাজি করেছে, মানুষের বাড়িতে বাড়িতে হানা গিয়ে টাকা নিয়েছে, মামলা বাণিজ্য করেছে, যারাই করেছে, যেই দলের লোকই করেছে, সেটা যেই হোক, সবাইকে আইনের আওতায় আনা উচিত। সবাই মানে সবাই, যদি বিএনপি করে বিএনপি, জামাত করে জামাত, এনসিপি করে এনসিপি, যেই করুক। এই বাংলাদেশকে আমরা সুন্দর করার স্বপ্ন দেখেছিলাম। একে একে সব সত্য সামনে চলে আসতেছে, এমন ভাবে সামনে আসতেছে যে তারা নিজের মুখে স্বীকার করা শুরু করতেছে, এবং তারা এটা দম্ভের সাথে, তারা অহংকারের সাথে এটা বলতে চেষ্টা করতেছে। তারা এটা করে গর্বিত, নিজের মুখে স্বীকার করেন যে এটা করছেন, সেটা করছেন, থানায় আক্রমণ করছেন। আমি তাদেরকে জুলাই সন্ত্রাসী বলি, কারণ এটা সন্ত্রাসী কর্মকাণ্ড, বাংলাদেশের আইন বলতেছে। এখন দেখেন, এই যে আমি যার কথা বললাম যে তিনি স্বীকারোক্তি, যে তিনি কি যুক্তিটা উপস্থাপন করেন, শুনি তার কথাটি। দেখেন, আইন প্রমাণ, একটা রাষ্ট্র যখন সরকার থাকে, একটা রাষ্ট্র যখন মানে আইন শাসন গঠিত হয়, তখন ঠিক আছে। আমি আগে এখন কেউ থানায় গেছে, পুলিশকে মারতে যায়, সেনাবাহিনীকে মারতে যায়, পুলিশকে কাউকে মারতে যায়, বা কারো ঘরে আক্রমণ করতে যায় না। ওই সময়টা পুলিশ, সেনাবাহিনী, আর্মি, ছাত্রলীগ, যুবলীগ, রাষ্ট্রীয় ভারতীয় এজেন্সি সহকারে সবগুলো বাহিনী আমাদের কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, পুরো বাহিনীকে মানে গোপন যে হত্যার মিশনে নামছে, সেখানে আপনি যদি প্রতিরোধ না করেন, আজকে আপনি থাকতে এই জায়গায়। ওই সময় সাংবাদিক ভাই বন্ধু আমাদের সবাই আমাদের পাশে ছিল, আমরা ছিলাম। ওই সময় সংগঠিত যা কিছু হয়েছে সেটাকে নিয়ে আপনি এখানে এসে বলতে পারেন যে তা আমি তো বলতেছি আমি রামপুরের দিকে আগুন লাগাই, সমস্যা কি? দেখেন তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হলো যে এটা তাদের কাছে বৈধ। তারা যে যুক্তিটা উপস্থাপন করতেছে যে তখন দেশে আইন ছিল না, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত করতে হবে, দেশকে স্বাধীন করতে হবে, সেজন্য তারা থানায় আক্রমণ করছে। এই যে যুক্তি উপস্থাপন করতেছে, এইটাও আইনের লঙ্ঘন, আইনকে চ্যালেঞ্জ জানানোর মতোই আমি মনে করতেছি। দেখেন, তারা অকপটে সকল কিছু স্বীকার করতেছে। এখন এই বিষয়গুলো দিয়ে কিন্তু একটা প্রশ্ন সামনে চলে আসে যে এগুলো কি পরিকল্পনার অংশ ছিল? এখন মনে হতে পারে যে এই যে তারা আক্রমণ করছে, জুলাই আগস্ট আন্দোলন, এটা কি মানে হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা, অপ্রত্যাশিত ঘটনা, নাকি পরিকল্পনা করে তারা মাঠে নামছিল যে তারা এই কাজগুলো করবে? আসলে আমরা জেনে নেই এগুলো পরিকল্পিত কিনা। দেখেন, তারা সুন্দরভাবে, এই যার বক্তব্য আমি আপনাদেরকে শোনাতেছি, তিনি সুন্দরভাবে এটা বলছেন যে এটা পরিকল্পনার অংশ। তারা নাকি পরিকল্পনা করছে, পরিকল্পনা কইরা তারপর রাজপথে নামছে, এমনকি তারা সারা বাংলাদেশের সকল থানায় হামলা, লুটপাট বা অগ্নিসংযোগের মতো পরিকল্পনা তারা করছিল। এই কথা আমার কথা শুনে আপনার বিশ্বাসের দরকার নাই, আপনি তার মুখে শুনুন তিনি এই বিষয়ে কি বলেন, শুনুন তার কথা। আমি নিজে আমার সাথে জুলাই গণ অভ্যুত্থানে যুব দলের, ছাত্র দলের, ছাত্র শিবিরের হাজারো ভাই আমরা পরিকল্পনা করছি পুরো ঢাকা শহরের সকল থানা পুরো দেবো। আমার পরিকল্পনা, সমস্যা কি? এটা আমি যোগ্য, আমি দেশ স্বাধীন করছি। তিনি কিন্তু অকপটে স্বীকার করলেন যে শুধু তিনি নয়, তিনি আরো অনেক সংগঠনের নামও বললেন
যে তারা নাকি পরিকল্পনা করছে যে তারা থানায় হামলা করবে। তাহলে কি এটা পরিকল্পিত? যদি এটা হতো যে না দেশের জনগণ ক্ষুব্ধ ছিল, দেশের জনগণ রাগান্বিত ছিল, দেশের জনগণ পুলিশ বাহিনী থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তাহলে হ্যাঁ ঠিক আছে, জনতা এই কাজগুলো করছে, কাকে ধরবেন? কিন্তু না, জনতা এই কাজগুলো করে নাই। জনতাকে তো তারা তো মানে তাদেরকে লোভে ফেলানো হয়েছিল, ভুল বোঝানো হয়েছিল, মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে তারা রাস্তায় নেমেছে। কিন্তু এই কাজগুলো থানায় হামলা, ভাঙচুর, লুটপাট এবং রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট সকল কিছু পরিকল্পনার অংশ। আজকে সেই জুলাই যোদ্ধারাই বলতেছে, ইউনূস সাহেবের সে নিয়োগকর্তারাই বলতেছে তারা পরিকল্পনা করে মাঠে নামছিল। তারা পরিকল্পনা করছিল যে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হলে ধ্বংসাযজ্ঞ চালাতে হবে। এই পরিকল্পনা করে মাঠে নেমছে। এটাকে আপনি কি বলবেন? এটা শাস্তিযোগ্য অপরাধ না? অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ, এবং অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা উচিত। কিন্তু আনা হবে না, অন্তত ইউনূস সরকারের আমলে। কারণ ইউনূস সরকার ইনডিমনিটি, দায় মুক্তি দিচ্ছে। কাদেরকে দায় মুক্তি দিচ্ছে? যারা এই ধরনের কাজ কর্ম করছে। যদিও দায় মুক্তিতে বলা হয়েছে যে জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজপথে থেকে আন্দোলনের পক্ষে যারা কাজ করছে তাদেরকে দায় মুক্তি। কিন্তু এখন আমরা দেখতেছি আন্দোলনের পক্ষে যারা কাজ করছে তারা তো পরিকল্পনা করিয়া, যারা এই ভাঙচুর লুটপাট করছে তারা পরিকল্পনা করছে আগে। এখন এই যে আমি আপনাদেরকে দুইটা বিষয় তুলে ধরলাম, যে আক্রমণ বৈধ কিনা, নিঃসন্দেহ অবৈধ, আইন বিরোধী, আইনকে চ্যালেঞ্জ জানানো কিন্তু তাদের কাছে বৈধ। আবার আমরা এটাও, আমাদের যখন প্রশ্ন আসলো যে এটা পরিকল্পনা কিনা, হ্যাঁ এটাও পরিকল্পনা তারা করছে। এখন যে প্রশ্নটা সামনে আসলো যে তাদের চিন্তাধারা কি, তাদের যুক্তি কি, কোন যুক্তিতে, কোন চিন্তায় তারা এই কাজগুলো পরিকল্পনা মাফিক করলো এবং এটাকে বৈধ ভাবতেছে। আসুন আমরা জেনে নেই যে তাদের চিন্তাধারা কি। দেখেন, আমি যে অংশটুকু এখন এই বক্তব্য শোনাবো সেই অংশটুকুতে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন তাদের চিন্তাধারা কি, তারা কোন চিন্তা করে, তারা কিভাবে এই বিষয়টা নিচ্ছে, বা তাদেরকে কিভাবে বোঝানো হয়েছে, অথবা আপনি বলতে পারেন যে তাদের মগজটা কিভাবে ধোলাই করা হয়েছে। তার বক্তব্য আগে শুনি, তারপরে আমার আলোচনা আসে। শুনুন তার বক্তব্য। সেই যুগগুলো কোনো অভ্যুত্থানে ছিল। আপনি দেখেন যারা 1971 যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, তারা আমরা কানাই ইমামের বই পড়ি, আমরা মুক্তিযুদ্ধের চেতনা বই পড়ি, গল্প পড়ি। এই বৃহত্তর একটা মানে ভাষা প্রকাশ, গল্প, উপন্যাস আমরা পড়তেছিলাম। জুলাই গণ অভ্যুত্থানে যারা মানে নেতৃত্ব দিয়ে আজকে জামাতে ইসলামের ডাক্তার শফিক সাহেবকে ক্ষমতায় আনতেছে, আজকে জনাব তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে নিয়ে আসছে, আজকে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আনছে, বিএনপি জামাতে নেতাদেরকে কারাগার থেকে মুক্ত করে আনছে, আমাদের জুলাই বিপ্লব সহযোদ্ধারা। তো সে বলতে পারেন আমি তো। তিনি এমন একটা বিষয়ের সাথে তুলনা করলেন, যে আমাদের মহান মুক্তিযুদ্ধের সাথে তুলনা করলেন, যে হ্যাঁ তারা তো যোদ্ধা, তারা নিজেদেরকে যোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছে এবং এইভাবে কথা বলতেছে যে তারা এই ঘটনাগুলো ঘটানোর কারণে তারা গর্বিত, তারা গর্ববোধ করতেছে। এখন জুলাই আগস্ট আন্দোলনের সে 1.5 বছর আগে তারা কি করছে এটা এখন বলা যাবে না, এই কথাও বলতেছে। এমনকি তারা বলতেছে হ্যাঁ তারা এটা করছে, সমস্যা কি, তারা তো গর্বিত, তারা এই দেশের সূর্য সন্তান। এখন একটা রাজনৈতিক আন্দোলন বা একটা সরকার পরিবর্তনের আন্দোলনে যদি এরকম ভাবে গর্বের সাথে এই কাজগুলো তারা করে, তাহলে কি এটা পুনরাবৃত্তি ঘটবে? এটা কি পরবর্তীতে যদি কোনো এই সরকারের বিরুদ্ধে কেউ আন্দোলন নামে বা অন্য সরকারের বিরুদ্ধে, তারা কি এই কাজগুলো করা কি বৈধ হবে? তারা কি গর্ববোধ করবে? এই যে সিস্টেমটা, এবং দেখেন তাদের মাথায় কিভাবে মগজটা ধোলাই করা হয়েছে, যে তোমরা যদি এই কাজগুলো করো তোমরা গর্বিত, তোমরা মুক্তিযোদ্ধার নতুন বাংলাদেশে তোমরাই ধারক ভাব, এই কথাগুলো কিন্তু তাদের বোঝানো হয়েছে এবং সেই মাফিকে তারা করছে। এখন বুক ফুটে তারা কি বলে, সিনা টান টান করে এই কথাগুলো স্বীকার করতেছে গর্বের সাথে। এমনকি ওই যে মাহদি হাসান হবিগঞ্জে তাকে যে গ্রেপ্তার করা হয়েছিল এবং ছেড়ে দিচ্ছে, তার পক্ষেও সবাই গেছেন যে হ্যাঁ সে এটা করছে, এটা গর্বের বিষয়টা বললে সমস্যাকে। দেখেন তাদের চিন্তাধারাটা কিভাবে কনভার্ট করা হয়েছে, তাদের মাথার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে যে এই কাজগুলো করতে পারো তোমরা, কিন্তু আইন অনুযায়ী এই কাজগুলো পরিপূর্ণ অবৈধ, আইনকে চ্যালেঞ্জ জানানো। এখন আইনকে চ্যালেঞ্জ জানানোর মতো ঘটনা ঘটিয়ে যারা এই বাংলাদেশে সেটা গর্বের সাথে বলতে পারে, তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে দেশে এখন আইনের সুশাসন আছে? এটা কিন্তু আমরা বলতে পারি না। আর একটা বিষয় আপনাদেরকে বলি, দেখেন তিনি অকপটে স্বীকারও করতেছেন, তিনি কি করছেন, যুক্তি দিচ্ছেন, তাদের চিন্তাধারা এখানে সকল কিছু এবং পরিকল্পনা মাফিক হয়েছে, সকল কিছু স্বীকার করছেন এবং তিনি এইটাও স্বীকার করলেন যে তিনিও অগ্নিকাণ্ডের ঘটাইছেন তার নেতৃত্বে। শুনুন তার ছোট্ট কথাটি। আমরা পরিকল্পনা করছি পুরো ঢাকা শহরের সকল থানা পুরো দিচ্ছি, আমি রামপুরে দিতে আগুন লাগাই, সমস্যা কি? এই হলো ডক্টর ইউনূসের নিয়োগকর্তাদের বক্তব্য। আমি জানি এটা আপনারাও জানেন যে ডক্টর ইউনূসের আমলে এই সমস্ত ব্যক্তিরা তারা গর্ববোধ করবে, প্রকাশ্যে বলবে, তারপরে তাদের কিছু হবে না, আইনের আওতায় তারা আসবে না, তাদেরকে আইনের মুখোমুখি করা সম্ভব হবে না, অন্তত ডক্টর ইউনূসের বদ্দার শাসন আমলে। কিন্তু আমরা এটাও বিশ্বাস করি যে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, বাংলাদেশের মানুষ চায় যে জুলাই আগস্ট আন্দোলনে যারা নৃশংসতা করছে প্রতিটা ঘটনার তদন্ত হোক এবং প্রতিটা ঘটনার আইনসম্মত বিচার হোক। শুধু এক পক্ষের বিচার হবে আর এক পক্ষের বিচার হবে না, এই ধরনের ব্যবস্থা, শাসন ব্যবস্থা, আইনের প্রয়োগ বাংলাদেশের মানুষ দেখতে চায় না। কিন্তু এখন সেটা হচ্ছে, কিন্তু সময়ের অপেক্ষা। আমরা আশা করি অবশ্যই বাংলাদেশের আইন অনুযায়ী এদেরকে একদিন না একদিন আইনের সম্মুখীন হওয়া লাগবে। নির্বাচনী প্রক্রিয়ায় নাটকীয়ভাবে রিফাইন্ড আওয়ামী লীগ দৃশ্যপটে, 80 আসন টার্গেট। দর্শক, রিফাইন্ড আওয়ামী লীগ, সে ওয়াকারের রিফাইন্ড আওয়ামী লীগ, যেটা হাসনাত আব্দুল্লাহকে বলেছিল, সাজিদকে বলেছিল, এটা নিয়ে অনেক পুরোনো ঘটনা, যে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশের রাজনীতি একটা শূন্যতা বিরাজ করছে বা করবে, আওয়ামী লীগ থাকা উচিত। ঠিক আছে, যারা অপরাধ করেছে তাদের ফাঁসি হবে বা তাদের শাস্তি হবে, বা তারা নির্বাচন করতে পারবে না, রাজনীতি করতে পারবে না,
কিন্তু যারা ফৌজদারি মামলা আসামি নয়, তুলনামূলকভাবে একটু ক্লিন ইমেজের, তাদের নেতৃত্বে থাকতে পারে সাবের হোসেন চৌধুরী, এরকম কথাবার্তা চলছিল যে তাদেরকে দিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করা হোক, সেটা না মানলে নির্বাচন পার্টিসিপেটরি বা ইনক্লুসিভ হবে না। এটা ছিল মিস্টার ওয়াকারুজ্জামানের থিওরি এবং এটা ছিল রয়ের থিওরি, ভারতের থিওরি। রয় এবং ভারত থেকে ওয়াকার, সেখান থেকে বিএনপিও এটা মেনেছিল। কিন্তু এনসিপি জামাতের কারণে এই রিফাইন্ড আওয়ামী লীগ সব নাই হয়ে গেছে। কিন্তু আমাদের সবাইকে ঘোল খাওয়াই আমরা দেখতে পাচ্ছি রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনের এই প্রক্রিয়ার মধ্যে আছে, দৃশ্যপট অলরেডি এসেছে। কিন্তু এটা নিয়ে এমন সূক্ষ্মভাবে খেলা চলছে যে মিডিয়াও তেমন কোনো আলাপ আলোচনা নেই, অথচ রিফাইন্ড আওয়ামী লীগ আছে। তাদের টার্গেট 80 আসন, 80 পারবে না। আপনারা হয়তো দেখতে পারেন যে 10, 15, 20, 30 থেকে যেতে পারে, যে আওয়ামী লীগের আসন সংখ্যা এই নির্বাচনে 30, অথচ আওয়ামী লীগ কিন্তু নাই। অদৃশ্যভাবে দেখবেন যে 30 জন। এটা অনেক সত্যি। একসময় বিএনপি 33 আসন নিয়ে বিরোধী দল ছিল, বা জাতীয় পার্টি এই 33, 30 এগুলো নিয়ে বিরোধী দল হয়। এইভাবে দর্শক, বিরোধী দলের মতো শক্তিশালী দল হিসেবে সংসদই থাকতে পারে বা থাকতে চায়। কিভাবে আমি এটা দেখাবো। প্রথম কথা হচ্ছে, জাতীয় পার্টির প্রার্থীদের একটা বড় অংশের প্রার্থিতা বৈধ হবে, এতে কোনো সন্দেহ নেই, এবং তারা নির্বাচনে টিকে যাচ্ছে এজেন্সির সহায়তায়। এজেন্সি বলেছে, এটা আখতার স্পষ্ট করেছে যে এজেন্সির খেলা জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়। এজেন্সি বলেছে যে আপনারা করেন, আমরা দেখবো, নির্বাচনী প্রচারণা চালাতে না পারলেও সমস্যা নেই, জাস্ট আওয়ামী সমর্থিত প্রার্থী, এটা আপনারা ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিন, আওয়ামী ভোট ব্যাংক, ওগুলোর মাধ্যমে আপনারা জিতে যাবেন। এই ধরনের খেলা চলছে। এবং আসলেই সুষ্ঠু নির্বাচন হলো, ইটস ট্রু, এটা আমার অবজারভেশন। বাংলাদেশে দেখেন দুইটা বিষয়, কেন আওয়ামী লীগ সমর্থিত অনেকে জাতীয় পার্টি রূপে হোক আর স্বতন্ত্র রূপে হোক জিতবে, এবং তারা মাঠে আছে, আমি সেটা দেখাবো এই আলোচনায়। তারা জিতবে কেন সেটা, জাতীয় পার্টি আছে এটা তো আপনারা জানেন। আর আওয়ামী লীগ সমর্থিত অনেকে, এই খবরটা একটু দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বাশারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা, এর আগে আরেকজন একরাম নাকার মনোনয়নপত্র বৈধ নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখন এই বৈধ এটা আপনি বাতিল করতে পারবেন না, এটা এজেন্সি আপনাকে এই সিস্টেমে এই পর্যন্ত এনেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনোনয়নপত্র সাবমিট করেছে, তারপরে বৈধ হয়েছে, আপনি বাতিল করবেন কিভাবে? মামলা আছে, মামলা থাকলেই যে এটা কোথায় পেয়েছেন? যেমন ইকরামের ক্ষেত্রে বলা হয়েছিল, যেটা নিয়ে একটু তোলপাড় হয়েছিল, যে মামলা আছে, মামলা থাকলে কি তার প্রার্থীতা বাতিল হয়? জেলে থেকে তো এমপি হওয়া যায়, সাজা হলে নির্বাচন করতে পারে না, কিন্তু মামলা থাকলে তো কোনো সমস্যা নেই। মামলার তথ্যটা উল্লেখ করতে হবে নয় যে এই কটা মামলা আছে, আপনার যত মামলা থাকে। তবে ট্রাইব্যুনালে, আইসিটিতে যদি মামলা থাকে মানবতা বিরোধী অপরাধে, সেখানে মামলা চার্জশিট হয়ে গেলে, মানে অভিযোগপত্র দাখিল করলে সাজা হওয়ার আগেই সে অযোগ্য নির্বাচনে। কিন্তু অন্য কোনো কোর্টে মামলা থাকলে নির্বাচনের অযোগ্য না। এই ক্ষেত্রে আওয়ামী লীগের যেসব প্রার্থী টিকে গেছে বা আছে নানানভাবে, আবার অনেকে আছে যে স্বতন্ত্র রূপে আছে, নানান রূপে আছে, এবং তারা জিতবে। অথবা আওয়ামী লীগের একটা শক্তিশালী পার্টিসিপেশন বিভিন্ন রূপে আগামী পার্লামেন্টে আপনারা দেখতে পাবেন। আমাদের বিপ্লব যে কতটা সফল হয়েছে বা কতটা ব্যর্থ হয়েছে এর মধ্য দিয়েই বোঝা যায়। যে সবাইকে ঘোল খাওয়িয়ে এজেন্সি, ডিজিএফআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, যেখানে রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী দোসর, তারা আওয়ামী লীগের একটা শক্তিশালী পার্টিসিপেশন আওয়ামী লীগ নিষিদ্ধ থাকা সত্ত্বেও পার্লামেন্টে নিশ্চিত করতে যাচ্ছে, এবং এটা হবে। কেন হবে, কেন জিতবে? সুষ্ঠু নির্বাচন হলেও, কারচুপি হলে তো কথাই নেই, সুষ্ঠু হলে বা প্রশাসনের মেকানিজম হলে, গোয়েন্দা সংস্থার মেকানিজম, নির্বাচন যদি হয় তাহলে তো জিতবে, তারা জিতিয়ে দেবে সিস্টেমে। আর সুষ্ঠু নির্বাচন হলেও জিতবে। এই হিসাবটা একটু বলে দেখেন, এটা একটু হার্শ লাগতে পারে আপনাদের কাছে। দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তাই বলবো, যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপডেট নিউজ পাওয়ার জন্য। হ্যাঁ দর্শক, আমরা কিন্তু প্রতিনিয়ত সব ধরনের আপডেট নিউজ আপনাদেরকে দিয়ে থাকি। হ্যাঁ দর্শক, বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখালাম, এবং আপনারা দেখে বুঝতে পেরেছেন ঠিক রাজনীতির কি এবং আমাদের ভিডিওর দিক নির্দেশনা কোন দিক ইঙ্গিত করছিল। দর্শক, আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। হ্যাঁ দর্শক, আমাদের ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। হ্যাঁ দর্শক, এবার নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করেন অবশ্যই কমেন্টস করে দিয়ে যান। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।